বলেন তো বিশ্বের সেরা ফটোগ্রাফার কে? আমি আপনাদের নিষেধ করতেছি, গুগল করার কোনো দরকার নাই। কে কত পুরস্কার পাইছে এটা দিয়ে বুঝতে পারবেন না। আমি আপনাদের বলি বিশ্বের সেরা ফটোগ্রাফার কে। 2022 থেকে 2025 ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ছবি দুইটা যে লোকটা তুলছে, নিশ্চয়ই আপনি তাকে খেতাবটা দিতে অস্বীকার করবেন না। সেই লোকটার নাম রদ্রিগো ডি পল। বিশ্বাস করেন আর নাই করেন, রদ্রিগো ডি পলের দুটো তোলা ছবি গত 4 বছরে সারা পৃথিবীতে আলোড়ন তুলে ফেলছে। রদ্রিগো ডি পল মানে হচ্ছে আমাদের আর্জেন্টিনার অপরিহার্য মিডফিল্ডার, মেসির বডিগার্ড এবং মেসির আসলে সার্বক্ষণিক সহচর। ফলে যেটা হয়েছে যে মেসির যে দুইটা আইকনিক ছবি গত 4 বছরে পৃথিবী কাঁপায় দিচ্ছে, এই ছবি দুটা ঘটনাচক্রে তাকে তুলতে হয়েছে। একটা ছবি তো আপনি জানেন কোনটা, ওই যে মেসির সেই বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমায় থাকার ছবি। ওই সিরিজে বেশ কয়েকটা ছবি আছে এবং ওইটা তো পরে শুধু আইকনিক না, সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি কপি করা স্টাইলে পরিণত হলো। মানে 2022-এ ওই ট্রফি জেতার পরে মেসির ওই যে ট্রফি নিয়ে ঘুমানো, এর পরে দুনিয়ায় হেন কোনো ক্যাপ্টেন, হেন কোনো খেলোয়াড় নাই যে মোটামুটি মানের কিছু একটা জিতলেও সে ওইটা নিয়ে একটা ঘুমানোর ছবি তোলে। আমাদের মেয়েরাও এই যে এশিয়া কাপ জিতে বা বিভিন্ন ট্রফি জিতে এরকম ছবি তুলছে, আপনি দেখছেন। ক্রিকেট বিশ্বকাপ জিতে এরকম ছবি তুলছে ক্রিকেটাররা, যে যেখানে যা জেতে ছোটখাটো ট্রফি যেগুলো আমরা খবরও রাখি না, সেগুলো জিতে ওরকম ছবি তোলে। এই আইকনিক ছবিটা জন্ম হয়েছে কিন্তু ডিপলের হাতে। আরেকটা তো এই যে সেদিন যেটা তুললো নো ক্যাম্পে, নো ক্যাম্পের ভিতরে তিনটা ছবি যেটা ইনস্টাগ্রামে মেসি পোস্ট করছে, এই তিনটা ছবিও ডিপলের তোলা, ওই বিশাল নো ক্যাম্পের মধ্যে মেসি দাঁড়ানো। এখন আমরা আজকে এই ছবি দুটোর গল্প একটু শুনবো, এই দুটো সিরিজের ছবির, যে ডিপলি কেন এই ছবি দুটো তুললো, আর একটু শুনবো হচ্ছে ডিপলের কাছে মেসির ওই রাতের অভিব্যক্তিটা। আমরা তো এতদিন সবাই এই কদিন ধরে বার্সেলোনার পক্ষের স্টেটমেন্টটা দেখতেছি, মেসিকে যারা চেনে জানে আসলে কিভাবে ঢুকছে অমুক তমুক, এইগুলো সব জানতেছি। এই জায়গায় যে আবেগের গল্পটা ছিল, ওই সময় প্রতি মুহূর্তে মেসির ভিতরে যে আবেগটা দেখা গেছে, এটা তো একমাত্র ডিপল দেখছে। সেই জিনিসটাও আজকে একটু বলবো যে ডিপল মেসির কোন একটা অবিশ্বাস্য রূপ ওই রাতে দেখছে। আসেন গল্পগুলো শুনি। প্রথমত লুসাইলে ওই ট্রফিটা জয়ের ছবি, অনেকেরই ধারণা যে এই ছবিটা আসলে মেন্ডেস তুলছিলেন। মেন্ডেস হচ্ছে এএফ এর অফিসিয়াল ফটোগ্রাফার এবং ওয়ার্ল্ড কাপ উনি টিম মেম্বার ছিলেন। খুব স্বাভাবিকভাবে আর্জেন্টিনার যত এক্সক্লুসিভ ছবি আর্জেন্টিনার টিম মেম্বারদের ওয়ার্ল্ড কাপ জয়ের আগে পরে বা বিভিন্ন সময় আপনি দেখেন, এখনো মেন্ডেস অফিসিয়াল ফটোগ্রাফার। এই যে আলকান্তায় যে ক্যাম্পটা চলতেছে, ওখানকারও যত এক্সক্লুসিভ ছবি দেখেন যেগুলো এএফএ পাবলিশ করে, এএফএ ফেসবুকে দেখেন আপনি, ওয়েবসাইটে, এগুলো সব মেন্ডেসের তোলা। ফলে ওই ছবিটাও, ওই যে বিছানায় ট্রফি নিয়ে তোলা যে ছবিটা, ওটাও মেন্ডেজের তোলা, এরকম একটা ধারণা নিয়ে আমরা দীর্ঘকাল বসবাস করছি। যে খুবই স্বাভাবিক, মেসি যদি এরকম একটা স্পেশাল পোজের ছবি তুলতে চায় তাহলে কাকে ডাকবে? অফিসিয়াল ফটোগ্রাফারকে ডাকবে, সে তো সবসময় সঙ্গে আছে। না, এই ঘটনাটা ঠিক ওরকম না। ঘটনাটা খুব আকস্মিক ভাবে ঘটছে। বাকিরা যেরকম খুব পরিকল্পিত করে এই ছবিটার কপি করে, মেসির ওই ছবিটা ওভাবে ঘটে নাই। মেসির ওই ছবিটা ঘটছে হচ্ছে মেসি ট্রফি নিয়ে আসলেই বেডরুমে চলে গেছে। বেডরুমে মানে তার হোটেল রুমে চলে গেছে। এখন তার রুমে তো প্রায় সব টিম মেম্বারেরই অবাধ যাতায়াত। আর ডিপলের তো আমার মনে হয় না যে কোথাও যাইতে টিকিট লাগে। ডিপল সেই লোক, বিশেষত মেসির রুমে ঢুকতে তার টিকিট লাগার কথা না। ও মেসির সঙ্গে সঙ্গে রুমে চলে গেছে যে মেসির সঙ্গে কানেকশন সেট করি। তো মেসি সত্যি সত্যি ট্রফি নিয়ে একসময় বিছানায় শুয়ে পড়ছে, ঘুমায় নাই, শুয়ে পড়ছে, গায়ে ব্লাঙ্কেটও দেয় নাই। তখন ডিপলেরই মনে হয়েছে যে লিও এক কাজ করো, তুমি ট্রফিটারে ও তোমার পার্টনারের মতো করে জড়ায় ধরো, জড়ায় ধরে একটা ছবি তুলি। লিও ব্যাপারটা আবার একটু ইম্প্রোভাইজ করছে যে না, আমি তাহলে ঘুমের মতো একটা ভঙ্গি করে তুমি ছবিটা তোলো, কারণ আমার তো সারা জীবনের স্বপ্ন যে ট্রফিটারে একটু জীবন সঙ্গী বানাবো। তো এই কথাবার্তার ভিতর দিয়ে এটা তুলছে এবং ওই সিরিজে কয়েকটা ছবি তুলছে। প্রথমত হচ্ছে লিও ব্ল্যাঙ্কেট গায়ে শুয়ে আছে, পাশে ট্রফি জড়ায় ধরে আছে, তারপরে ট্রফিটা এক পাশে নিয়ে ঘুম থেকে উঠছে, ওই যে ড্রিঙ্কটা খাচ্ছে, নানা রকম ছবি আছে, সবগুলো ডিপলের তোলা এবং মোবাইল ক্যামেরায় তোলা। তো সুবিধা হচ্ছে যে ওদের সঙ্গে যে মোবাইল ক্যামেরা থাকে, মোবাইল থাকে, ওইটা দিয়ে তোলা আজকাল আসলে ডিএসএলআর ক্যামেরার চেয়ে ভালো ছবি হয়ে যায়। ফলে ছবিগুলো খুব সুন্দর হয়েছে, ছবিগুলো বিখ্যাত হয়েছে এবং এটা আফটার ইফেক্ট কিন্তু আপনারা জানেন।
ওই সিরিজের প্রত্যেকটা ছবি সোশ্যাল মিডিয়ায় এত বিখ্যাত হয়েছে, বিশেষ করে ঘুমানোর ভঙ্গির ছবিটা, যে এখনো পর্যন্ত ওইটার আফটার ইফেক্ট কাটে নাই। এরপরে লাভ দিয়ে আপনি যদি 2025-এ চলে আসেন, তাহলে 2025-এ আসলে ওই মেসির নো ক্যাম্পের ভেতরে ছবিগুলো তোলার জন্য খুব বেশি লোক ছিল না। হয় সিকিউরিটি গার্ড কাউকে মেসিকে রিকোয়েস্ট করতে হতো যে আমাদের একটু ছবি তুলে দাও, আর না হয় কোস্তা ছিলেন সঙ্গে, সাবেক বার্সেলোনার খেলোয়াড়, সে তুলে দিতে পারতো। কিন্তু যেহেতু বিশ্বস্ত ফটোগ্রাফার, বিশ্বস্ত বডিগার্ড সঙ্গে আছে, সেই তুলছে। এখন এই ছবি পর্যন্ত যাওয়ার আগে, নো ক্যাম্পের ছবি পর্যন্ত যাওয়ার আগে আমরা একটু ডিপলের জবানিতে শুনবো যে আসলে ওই দিন ঘটনাটা কি করছিল এবং সে কি দেখছে। এটা আর্জেন্টিনার একটা মিডিয়ার সঙ্গেও কথা বলছে। আলকান্তায় তো অলরেডি আর্জেন্টিনার মিডিয়ার প্রতিনিধিরা চলে গেছে। এটাই হয় যে এখন তো ও জায়গায়, আজকে তো বোধহয় 14 তারিখ, আজকেই সন্ধ্যার দিকে স্কালনের খুব বড় একটা ব্রিফিং আছে, এটা দেখেন যদি সম্ভব হয়। কারা টেলিকাস্ট করবে? ও আচ্ছা, এএফ এর ইয়েতে অফিসিয়াল পেজেই পাবেন, এএফ এর অফিসিয়াল ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় পাবেন। খুব বড় একটা ব্রিফিং আছে ওয়ার্ল্ড কাপের আগে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং। ফলে আর্জেন্টিনার অলমোস্ট সব মিডিয়া ওখানে। একটা মিডিয়াতে ডিপল কথা বলছে যে ওই দিন আসলে কি ঘটছে। ডিপল মিডিয়াতে জানাচ্ছে যে ওই দিন তারা যখন মিয়ামি ছাড়ছে প্রাইভেট জেটে করে, তখনও পর্যন্ত সে কিচ্ছু জানে না। ইভেন তাদের নেক্সট স্টপ যে বার্সেলোনা, এটাও তারা জানে না, মানে ডিপল জানে না। ডিপল যথারীতি, মানে এটা নিয়ে তো কথা বলার কোনো দরকারই মনে করে নাই। ডিপল আসছে মিয়ামিতে খেলে, দুজনে আলকান্তায় যাবে, স্পেনের শহর। আমি জানি না আলকান্তায় কোনো এয়ারপোর্ট আছে কিনা, না থাকলেও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, সেখান থেকে ড্রাইভ করে আলকান্তায় চলে যাবে। বার্সেলোনায় স্টপ ওভার হওয়ার কোনো প্ল্যান সে জানতো না। তারা যখন মেসির প্রাইভেট জেটের ভিতরে উঠছে, তখন মেসি তারে বলছে যে রদ্রিগো, আজকে রাতটা আর আলকান্তা যাচ্ছি না, আজকে চলো বার্সেলোনায় থাকি। তো ডিপল একটু সারপ্রাইজ হয়েছে যে হঠাৎ করে বার্সেলোনায় কেন। তো মেসি বলছে যে সবাই তো আসলে আগামীকালকে পৌঁছাবে, আমরা একদিন আগে গিয়ে কি করবো, বলছে বার্সেলোনায় কাটা একটু শহরে ঘুরবো টুরবো। তো তখন ডিপল জানে যে মেসি উঠবে মেসির বাড়িতে, বার্সেলোনায় তো মেসির বাড়ি আছে, তাহলে মেসির সঙ্গে মেসির বাড়িতে থাকা যাক, এটাও একটা ভালো চান্স। কিন্তু সে বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলো যে প্রাইভেট জেট নামার পরে সে যে গাড়ি নিয়ে ওখানে মুভ করবে, সে গাড়ি মোটেও মেসির বাড়ির দিকে গেল না। ডিপল তো বার্সেলোনা শহর না চেনা না, হোক সে মাদ্রিদে খেলে আসছে, অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে আসছে লম্বা সময়, স্টিল স্পেন তো চেনে, মানে বার্সেলোনার কোন জায়গাটায় মেসির বাড়ি সেই সম্পর্কে তো তার ধারণা আছে। সে দেখতেছে যে গাড়ি শহরের ভিতরেই চলে যাচ্ছে, আর মেসির বাড়ি তো পাহাড়ের ওপাশে, মেসির বাড়ির দিকে যাচ্ছে না। সে তখন জিজ্ঞেস করছে, লিও আমরা কোথায় যাচ্ছি? বললো কেন হোটেলে? বললো কেন তোমার বাড়িতে যাবো না? না, বললো যে না, আমি একদম নৌ ক্যাম্পের পাশে একটা দারুণ হোটেল আছে, তুমি এই হোটেলটা থাকো না কখনো, চলো তোমার নিয়ে এই হোটেলে থাকি। তখনও ডিপল জানে না যে কি হইতে যাচ্ছে। ওরা হোটেলে চেক ইন করছে, যতটা সম্ভব গোপনীয়তার সঙ্গে চেক ইন করছে, চেক ইন করে হোটেল রুমে গিয়ে বসছে। হোটেল রুমে যখন ওরা ব্যালকনিতে গিয়ে বসছে, তখনও দেখলো যে রুমটা এমন ভাবে চুজ করা হয়েছে যে রুমের ব্যালকনি থেকে পুরো নো ক্যাম্পটা জল জ্বলে নো ক্যাম্প দেখা যাচ্ছে একেবারে, মানে এর চেয়ে স্পষ্ট করে আর কোথাও থেকে বোধহয় উপর থেকে দেখা যায় না। তখন দুজনে বসে ওই দিক তাকায় আছে, ডিপল ভাবছে এটা হয়তো কাকতালীয়। তো তখন দুজনে মিলে বার্সেলোনা নিয়ে কথা বলতেছে। ওই মেসি একা একা অনেকটা, ডিপল বলতেছিল মনে হচ্ছিল যে আমি নাই, ও একা একাই কথা বলতেছে যে আমার এই জায়গায় থাকার কথা ছিল, আমার একটা মুহূর্তের জন্য এই জায়গা থেকে বের হওয়ার কথা ছিল না, আমি আজকে কোথায় আছি আর এই জায়গাটা কোথায়। এতগুলো বছর ধরে এই আমার বাড়িটা, এই যে নো ক্যাম্পটা দেখতেছি, এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি ঢুকি না, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না রদ্রিগো? তো রদ্রিগো বলতেছে, ডিপল বলতেছে যে আমি কথা খুঁজে পাচ্ছিলাম না, আমি কথা খুঁজে পাই না, লিওর সঙ্গে এরকম দৃশ্য হয় না, ও যা বলে আমি পাল্টা রসিকতা করি। কিন্তু এই প্রথমবারের মতো আমি চুপ করে রয়েছি, ও নিজেই বলুক। তারপরে সে বলতেছে যে দেখো, আমার এখানে থাকা উচিত ছিল না, আমার এখানেই থাকা উচিত ছিল না, আমি কেন গেলাম? তো ডিপল একটু ওরে শান্ত করার জন্য বলছে যে দেখো, যাই ঘটুক, আমিও বিশ্বাস করি যে পৃথিবীতে এই একটাই মাত্র ক্লাব যে আসলে তোমাকে ডিজার্ভ করে। তো লিও আর বলতেছে না, আমি ওইভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমি আসলে আমার একটা মাত্র বাড়ি এটা, আমার অন্য কোথাও যাওয়া দরকার ছিল না। আমি কি হলো আমার জীবনটা যে আমি আমার বাড়ি ছেড়ে গেলাম? তো ডিপল বলতেছে যে আমি আজকে এতগুলো বছর ধরে ওর সঙ্গে সঙ্গে আছি, ওরে এইভাবে দেখতেছি, ওরে কখনো এরকম স্টেটে আমি দেখি নাই, ওর এই রূপটা আমি কখনো দেখি নাই। ও একদম হারায় গেছে, মনে হচ্ছে এই জগৎ থেকে হারায় গেছে।
একটু পরে ওদের সঙ্গে কোস্তা এসে যোগ দিছে, রুমে আসে। তো কোস্তা আসার পরে ও বুঝছে যে ওরা যে হোটেলে উঠবে, তারপরে ওখানে স্টপ ওভার হবে, সবকিছু প্রি প্ল্যান। ও কোস্তা আসলে কোস্তাকে নামে বা চেহারায় নিশ্চয়ই ডিপল আগে থেকে চেনে। কোস্তা হচ্ছে একেবারে মেসির প্রথম জীবনের লা মেসিয়ার স্টুডেন্ট। ওরা খেলোয়াড় হিসেবে খুব নাম করতে পারে নাই, কিন্তু মেসির বার্সেলোনায় সবচেয়ে প্রিয় বন্ধু। অবশ্যই যাবি ইনিয়েস্তা পিকে ওরাই ভালো বন্ধু, কিন্তু প্রিয় সহচর থাকে না কিছু। ওই সারা পৃথিবীতে যেমন ডিপল, বার্সেলোনায় হচ্ছে কোস্তা। কোস্তা চলে আসছে দেখে ডিপল বুঝছে যে পুরো ব্যাপারটা প্রি প্ল্যান, কারণ কোস্তারে আসতে বলা হয়েছে। কোস্তা আসছে, কোস্তা আসার পরে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে মেসি বলছে, চলো রদ্রিগো তোমার ডিনার করাই। তুমি তুমি এই রেস্টুরেন্টটায় কখনো ডিনার করো নাই নিশ্চয়ই, এটা আমাদের খুব প্রিয় রেস্টুরেন্ট ছিল একসময়, চলো। বলে ওই সেই রেস্টুরেন্টটায় নিয়ে গেছে। রেস্টুরেন্টে গিয়ে ডিনার করছে। ডিনার করার পরে আবার ওরা গাড়ি নিয়ে বেরোইছে। তখন ডিপল বুঝতেছে যে ওদের প্ল্যান ওদের কাছে। ও বলতেছে যে আমি আর কিছু জিজ্ঞেস করতেছি না, ওরা নিশ্চয়ই ওদের মতো করে শহরটা ঘুরতে চায়। ওকে ফাইন। খানিকক্ষণ পরে ও দেখতেছে ঘুরে হোটেলের অন্য পাশ থেকে হোটেলের কাছাকাছি একটা জায়গায় এসে গাড়ি পার্ক করছে। গাড়ি পার্ক করার পরে কোস্তা বলছে যে গাড়ি এখানেই থাকো, এখানে সিকিউরিটি আছে, গাড়ি এখানেই থাকো। বলার পরে ওরা দুজন গাড়ি থেকে নামছে। মেসি বলছে আসো রদ্রিগো ঘুরে আসি। তখন নামার পরে রদ্রিগো বুঝছে ঘটনাটা কি হইতে যাচ্ছে। ও সামনে দেখে যে ওই যে স্টেডিয়ামের যে স্ট্রাকচার প্রোটেকশন, টিনের বেড়া, ওই বেড়া। তার মানে ওরা তো আসলে নৌ ক্যাম্পেই চলে আসে, নৌ ক্যাম্পের এক পাশে চলে আসে। নৌ ক্যাম্পের পাশে রাস্তা ধরে তিনজন হাঁটা শুরু করছে। এরপরে তো আপনারা ছবিগুলো দেখছেন। এখন তো এক ফ্যানের একটা ভিডিও বোধহয় চলে আসছে যে ওরা গাড়ি থেকে নামার পরে একদম গেট পর্যন্ত যাচ্ছে। খুবই গোলা গোলা ভিডিও, কিন্তু ভিডিওটা ওদের তিনজনের দেখা যাচ্ছে। ওই সময় আর কি ডিপল প্রথম ছবি তোলা এবং ভিডিও করা শুরু করছে। ও বুঝছে যে আরেকটা ঐতিহাসিক মোমেন্টের মুখোমুখি হতে যাচ্ছে। প্রথম একটু সময় ভিডিও করছে মেসিরে, সেটা নিজের ওই ফোনের ক্যামেরায় করছে। এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে রাস্তায় অল্প আলোর মধ্যে যত দামি ক্যামেরায় করা হোক না কেন, ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয় না। ওটাও ইনস্টাগ্রামে ওই পোস্টের সঙ্গে কানেক্ট করা আছে। প্রথমে একটু সময় ভিডিও করছে, পরে ও বুঝছে যে ছবি তোলাই ভালো, এইখানে ভিডিও করলে খুব ভালো হবে না। এরপরে কয়েকটা ছবি তুলছে, তার ভিতর থেকে মেসি তো কয়েকটা ছবি পোস্টও করছে। এবং মানে গেটে গিয়ে পারমিশন চাওয়ার গল্প টল্প আপনারা যা শুনছেন সবই ঠিক আছে। ও প্রথম, ও যখন মেসি পাটা বাড়ানো শুরু করছে, ডিপল তখন ফিল করছে যে আমার আরো পেছনে থাকা উচিত ছিল। আমি যদি এই ছবিটা ক্যাপচার করতে না পারি, যে ছবিগুলো আইকনিক হয়েছে, ও ভাবছে যে মূল আইকনিক ছবি হবে হচ্ছে মেসি যখন নু ক্যাম্পের ঘাসে পা রাখবে। ও ওই ছবিটা তোলা ট্রাই করছে, বাট ও মেসির খুব কাছে ছিল বলে ছবিটা খুব ভালো হয় না। যেটা দেখতেছেন ছবিটা খুব ভালো হয় না, কিন্তু আমার খুব পছন্দের এটা হচ্ছে। বাকি ছবিগুলো হচ্ছে আমার কাছেও ডিপলো যেমন চাইছে এটাই সবচেয়ে আইকনিক হোক, হয় না এই ঘটনা চক্রে যে প্রথম মানে ঢুকতেছে, ঢুকে প্রথম পা রাখবে, সেই মোমেন্টটার ছবি খুব ভালো হতো। ডিপল যদি সামনে চলে গিয়ে ছবিটা তুলতে পারতো। এত সাজানোর তো সময় পায় নাই, ও পেছন থেকে যদ্দূর পারছে, এটা আমার কাছে খুব আইকনিক ছবি। এরপর ভেতরে গিয়ে ছবি তুলছে, আমার ধারণা আরো অনেক ছবি তুলছে। তার ভিতর থেকে বোঝাই যায় ডিপল যতই বিখ্যাত ছবি তুলে অভ্যস্ত হোক, সে যে ফটোগ্রাফার হিসেবে তাকে আরো উন্নতি করতে হবে, এটা লিওনেল মেসিকে আসলে তাকে বলা দরকার। সে সামনাসামনি যে ছবিটা তুলছে মেসির নু ক্যাম্পের ভেতরে, ওই ছবিটাতে কিন্তু মুখ করে ফেলছে, আউট অফ ফোকাস করে ফেলছে। এটা ডিপলকে জানানো দরকার যে তার ফটোগ্রাফিতে একটু ক্লাস করা দরকার। যেহেতু সে বিখ্যাত সব ছবি তুলে বেড়াচ্ছে, তার এখন আর শুধু ফুটবল নিয়ে ভাবলে চলতেছে না, তার এখন ফটোগ্রাফি শেখার দরকার। দরকার আমাদের এখানে আসলে আমরা পাঠশালায় ভর্তি করে দিব, পাঠশালায় ভর্তি করে আমরা একটা ফটোগ্রাফির কোর্স করে দিব। আর আমার পরিচিত যে বিখ্যাত বিখ্যাত ফটোগ্রাফার আছেন বাংলাদেশি, তাদের কাউরে বললেই একটু শিখায় দিবে। এরকম আউট অফ ফোকাস ছবি আমরা দেখতে চাই না। না রদ্রিগো, আমরা দেখতে চাই এরকম আউট অফ ফোকাস ছবি দেখতে চাই আপনার কাছ থেকে, যে আপনি একটা লিজেন্ডের সঙ্গে সঙ্গে আসেন, তাকে ফুটবল মাঠে কেন কোঅপারেট করেন, কেন সবসময় তার কাছে থাকেন, এটা তো আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলছেন। আমরা জানি ওই যে প্রেমটা, ওইটা তো আসলে আর্জেন্টিনা প্রেম, মেসি প্রেম। ফুটবলে যেন একটা মুহূর্তের জন্য আর্জেন্টিনা বা মেসি পিছায় না পড়ে, সেই রোলটা প্লে করার জন্য আপনি সবসময় মেসির সঙ্গে থাকেন। সেটা করতে করতে আপনি মেসির জীবনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেছেন, এমন যে নিজের ক্যারিয়ারটা আসলে উৎসর্গ করে দিয়েছেন। আমরা শুধু কয়েনের একটা সাইড, গল্পের একটা সাইড দেখতে আমাদের মজা লাগে, যে আমরা দেখতে চাই যে একজন মানুষ আরেকজনের জন্য আত্মত্যাগ করছে, এটা বিনিময়ে তার যে কি গেল এটা আমরা খেয়াল করি না।
আজকে রদ্রিগো ডিপল তার অ্যাথলেটিকোর ক্যারিয়ার ছেড়ে ইন্টার মিয়ামিতে চলে আসছে। মানে কার্যত এই কম বয়সে নিজের ক্যারিয়ারটা একবার যেটা বলে দাওপে লাগা দিয়া, এখানে তার ক্যারিয়ার আর খুব বেশি আগাবে না। এখন মেসি রিটায়ার করার পরে মেসি হয়তো আগামী বছর সত্যি সত্যি মিয়ামি ছেড়ে দিবে। ডিপলকে কে নেবে? ডিপল এই যে 1 বছরে তার অধঃপতন হচ্ছে, অলরেডি আপনারা জানেন ন্যাশনাল টিমে সে তার জায়গা হারাবে কিনা এরকম একটা আলোচনা চলতেছে। আপনার কজ কত মানবিক এটা পৃথিবীর কেউ দেখবে না। পৃথিবীটা এতই নিষ্ঠুর, পৃথিবীটা এতই নিষ্ঠুর যে আপনার মানবিকতা কেউ দেখবে না। ডিপল যে এখানে আসছিল আর্জেন্টিনার জেলটা বাড়াইতে, মেসির সঙ্গে তার রিলেশনটা, প্লেইং রিলেশনটা আরো শক্ত করতে বা সার্বক্ষণিক মেসির পাশে থাকতে, এটা পৃথিবীর কেউ আর দেখবে না। এখন সবাই দেখবে যে ডিপল তো ডিক্লাইনিং, ডিপল তো অ্যাথলেটিকো মাদ্রিদের যে ধরনের প্রতিপক্ষ বিপক্ষে খেললে যে পারফরমেন্স দিত এখানে তার দিচ্ছে না। ফলে আমার হাতে তো প্রচুর বদলি, প্রচুর বদলি। দেখুন এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডে ঢোকার জন্য অন্তত 15 জন টপ লেভেল পারফর্মার ওয়েট করতেছে। তার মধ্যে 2 জন তো একবার গাড়ির উপর বন্দুক ঠেকায় বসে আছে, পারেদেস আর লেসোলসো। আপনি ম্যাকালিস্টার আর এনজো যদি কনফার্মও হয় যে এরা 2 জন থাকবে, এরা সুস্থ থাকলে তো থাকবেই, এদেরকে তো কেউ সরাবে না। এখন থাকে বাকি একটা পজিশন মিডফিল্ডে। ওই মিডফিল্ডের পজিশনটায় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জার হচ্ছে যদি ডিফেন্সিভ খেলে যেদিন সেদিন পারেদেস, যেদিন অফেন্সিভ খেলবে সেদিন লেসোলসো। মানে ডিপলের কিন্তু এখন মূল একাদশী জায়গা পাওয়াটা কঠিন হয়ে গেছে। শুধু এই একটা কাজ করতে গিয়ে যে মেসির কাছে থাকবে, একটা কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ার শেষ করে দিছে। ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ, ন্যাশনাল টিমের ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তারপরেও তার ভিতরে কোনো হেলদোল নাই, এটা নিয়ে কোনো রকম হেলদোল নাই। শেষ পর্যন্ত সে ওই জীবনটাই বেছে নিছে। সবাই এই জীবনটা বেছে নেয়। এই জীবনটা আমরা সাধারণ মানুষটা বুঝতে পারবো না। এই জীবনটা বুঝতে গেলে আমাদের অজিত টেন্ডুলকারের সঙ্গে কথা বলতে হবে বা রদ্রিগো ডি পলের সঙ্গে কথা বলতে হবে যে কেন নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়ে আপনি একজন গ্রেট রে হেল্প করতে চান, একজন গ্রেট রে আর একটু স্বস্তিতে রাখতে চান। এটা আমরা বুঝতে পারবো না। যাই হোক, সেই জীবনে এখন ডিপলের একটা বড় কাজ, বডিগার্ড হিসাবে কাজ করছেন, খেলোয়াড় হিসেবে কাজ করছেন, এখন তো বড় একটা কাজ হয়ে গেল। তাইলে ফটোগ্রাফিটাও করা, ফটোগ্রাফিটা করতে থাকে না, আউট অফ ফোকাস আমরা মেনে নিব, কোনো সমস্যা নাই। ডিপলের জন্য অনেক শুভেচ্ছা এবং এত সুন্দর সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য অনেক ভালোবাসা।